দাঁড়া 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 একটু। বিবেকানন্দের আমাদের ঈশ্বরকে দর্শন করেছিলেন, যিনি ভারতবাসীকে শিখিয়েছেন নিঃস্বার্থ হও, সকলের সেবায় নিজেকে নিয়োগ করো। সেই বীর সন্ন্যাসী আজ 163তম জন্মবার্ষিকী আমরা শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ প্রতি বছরের ন্যায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তার এই জন্মদিন উদযাপন করছি। আমাদের শোভাযাত্রার পরে বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেদের নমস্কার। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের 163তম জন্মদিন। আজকের এই পবিত্র দিনটিতে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থের ভাই বোন, দাদা দিদি এবং অভিভাবক অভিভাবিকা সমবেত হয়েছি শিশু তীর্থের প্রাঙ্গণে। প্রথমে দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় পরিচয় মহাশয়। তুমি পাপম বিপজ্যোতি নমস্তুতে নমস্তুতে ব্রহ্মা জ্যোতি প্রদীপ।
शुभ्रभासा गीता वीणावरदण्डमण्डितकरा श्वेतपद्मासना अच्युतशङ्करो प्रभृतिभिः देवैः सदा वन्दिता क्षमां पातु सरस्वती भगवती শিষ্যজাডা। এবার বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় ডক্টর পূর্ণেন্দু শেখর দাস মহাশয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী পূর্ব সদস্য সারদা শিশু। উপস্থিত আছেন বিদ্যালয়ের সভাপতির অধ্যক্ষ মাননীয় শ্রী ডক্টর, আছেন সর্বব্যবস্থা প্রমুখ আমাদের মাননীয় শ্রী নারুগোপাল দে মহাশয়। ওনাদের সকলকে আমরা বরণ করে নিচ্ছি। সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তান্ত্রে আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তান্ত্রে চরিত্র বলিতে আমরা ছবি থেকে যাবিয়া সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। শান্ত দ্বন্দ্ব কোলাহল এনেছে জগতে শুধু লড়াই, শান্ত দ্বন্দ্ব কোলাহল এনেছে জগতে শুধু লড়াই, নিবাতে আদিকে দাবানল প্রেমরানি জেনেছে হায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। এসো রে এসো নারীগণ, লও জীবন তোমার প্রাণ। এসো রে এসো করুণা নিধান, লও জীবন তোমার প্রাণ। কৃপাবলী করো এ আশিস দান, তরবারি যেন জীবন যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া
আমি একটি কবিতা বলে শোনাবো। কবিতার নাম বিবেকানন্দ। বিবেকানন্দ জ্ঞানী বলে পাগলি তাহার প্রতীক। রংটি ছিল গেরুয়া বসন ও শান্তির বিপরীত। বিবেকানন্দ নামটি তাহার নরেন নামেও মানে। বাল্যবেলায় আদর করে সকলে মিলে বলে চেনে, জ্ঞানী গুণী মানুষ তিনি দেশের মাঝে হয়। বিবেকানন্দ নামটি তাহার ত্যাগের পরিচয়। নমস্কার। এই স্কুলের সভাপতি মহাশয়, নমস্কার জানাই উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের, আর আদর জানাই আমার ছোট্ট বন্ধুদের যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আয়োজন করেছে। শুরুতেই একটা কথা বলে রাখি যে ওই অতিথি কিছু না, আমি কিন্তু আপনাদেরই লোক। আমার দুটো বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে, দুজনেই কিন্তু সারদা শিশু তীর্থেই একদম ছোট থেকে ক্লাস 4 অবধি পড়েছে, এবং তখন এরকম অনুষ্ঠানে গার্জিয়ান হিসাবে অনেকবার এসছি। আর সত্যি কথা বলতে কি, আপনারা তো জানেনই যে নারুদারা এই সারা বছর কত যে অনুষ্ঠান করেন, কত যে মনোজ্ঞ অনুষ্ঠান করেন, তো গুণে শেষ করা যাবে না। তারই দুই একটা স্বাধীনতা দিবসে ওরা করেন, বিবেকানন্দ জয়ন্তী ওরা পালন করেন, ওরা বাৎসরিক বনভোজন করান, ওরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান করান। এবং আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত সুন্দর অনুষ্ঠান করান সারদা শিশু তীর্থের আচার্যরা, যে অবাক হয়ে যেতে। তো ছোট্ট বিবেকানন্দ একটা বিস্ময়, মাত্র 39 বছরের জীবনে তিনি যা করে গেছেন ভাবা যায় না। আমি তো মাঝে মাঝে ভাবি যে যদি উনি আর একটু দীর্ঘ আয়ু পেতেন তাহলে আরো কত কিনা করতেন। আমরা জানি তিনি ভারতীয় বেদান্ত সোসাইটি করেছিলেন 1894 সনে আমেরিকার। নমস্কার। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, হে বীর, তুমি নিয়েছিলে জন্ম সন্ন্যাসী হয়ে ভারত মাতার বুকে। তাই তো আজ তোমার নাম ভারতবাসী মুখে মুখে। তুমি দিন দরিদ্র চন্দাল ও মুচিকে কোলে টেনে নিয়েছ, তাই তো তুমি সবার কাছে অমর হয়ে রয়েছ। অসীম সাহসী তুমি, মহাশক্তির আরাধনা করি। শক্তি দিয়েছ ভারত আত্মাদের, জাগ্রত করেছ বিশ্ববাসীরে। জড়তাহীনতা অবসান করে, অস্পৃশ্যতাকে পরাভূত করে মুক্তি ঘটালে দিন ভারতে। তুমি তো সেই সন্ন্যাসী বীর। নমস্কার। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় আচার্য ও অভিভাবক মন্ডলী, আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং মেয়ের ভাই বোন সকলকে সুস্বাগতম। আমি ভাই সৌহার্দ্য শর্মা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রথমেই উপস্থিত সকলকে জানাই বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, রবিবার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্ম শতবার্ষিকী। শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে তার সম্বন্ধে দুটার কথা আপনাদের সামনে তুলে ধরছি।
স্বামী বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব, ভারতের গৌরব, মানব সেবার জীবন্ত প্রতীক। তিনি একাধারে এই সন্ন্যাসী, সমাজ সংস্কারক ও মহাপুরুষ, নরসেবাই নারায়ণ সেবা। এই দৃঢ় বিশ্বাসকে হাতিয়ার করে তিনি তরুণদের দেশ সেবা ও মানব সেবার মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তার নাম ছিল বীরেশ্বর এবং ডাক নাম ছিল বিজয়। পরে তার নাম হয় নরেন্দ্রনাথ। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা। বাল্যকাল থেকেই তিনি ছিলেন মেধাবী। ছাত্রাবস্থা থেকেই তার ভগবানকে জানার আগ্রহ মনে জন্মেছিল। তিনি আইন কলেজে ভর্তি হন। এরপর বাবা মারা যাওয়ার পর তিনি কিছুদিন শিক্ষকতা করেন, কিন্তু মনে ধর্মভাব জাগায় তিনি দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণ দেবের থেকে মানব সেবার দীক্ষা নেন। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া পোশাক পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি। এত ভালোবেসে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে সিঁড়ি থেকে ধুলো তুলতে আমি কোথাও দেখিনি। চিত্তপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন
IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। সন্ধ্যারতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে মানুষের চোখের জলও মুছতে পারে না। নমস্কার। আগে সবাই ভাবছিল পৃথিবী সমতল। ওরে বাবা, সোজা রাস্তায় যেতে যেতে যেখানে পৃথিবী শেষ হয়েছে সেখান থেকে মহাশূন্য ছপ করে করেই তলিয়ে যাবে। কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারলাম পৃথিবীর আকার গোলাকার, ঠিক যেন কমলা লেবু। শুনতে দে, তখন মাস্টার মশাই পড়া ধরে পারবো না। আরে বিরক্ত করে, আমরা তো পারি না, তাই আমরা বোকা খাই। আরে পৃথিবী কোন তোরা জানিস না? সে আমি বুঝিয়ে দেবো। আগে বড় চড়ুইভাতি করবি কিনা? কবে করবি চড়ুইভাতি? কালকে তো রবিবার, কালকে তো স্কুল থাকবে না। কাল কি করবি? কোথায় করবি? কেন বাগানে? বাগানের মালিক তো খুব লাগে যদি না করতে দেয়। এই বাগানের মালিক তো সকালে থাকে না, আমরা সকালে করবো। দাঁড়া, বাকিদের জিজ্ঞেস করি। এই রমেশ, কালকে চড়ুইভাতি করবি? হ্যাঁ করবো। রান্না হবে তো? কি করবে? হ্যাঁ, রান্না ছাড়া চড়ুইভাতি হয় না। আমি তো পারি রান্না করতে। পারবি? হ্যাঁ, চাল ডাল মশলা দিয়ে খিচুড়ি তৈরি করে দেবো। এই রমেশ, সতীশকে জিজ্ঞেস কর কালকে চড়ুইভাতি করবে কিনা। সত্যি? কালকে যদি চড়ুইভাতি করবি, খিচুড়ি রান্না হবে, যাবি? বাড়িতে বলবে না? আমরা তো বাড়ির বাইরে করবো। খিচুড়ি জিনিসপত্র পাবি কোথায়? সে একজন একটা জিনিস আনলেই হবে। কেউ চাল আনবি, কেউ ডাল আনবি, কেউ মশলা আনবি। এই তো কি এইসবের সতীশ আর ওদিকে জিজ্ঞাসা কর। পৃথিবী কই বন বন করে ঘুরছে, তাও আমরা কেউ পৃথিবীর ওপর থেকে পড়ে যাই না, কারণ পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে রেখেছে। আর একেই বলে মাধ্যাকর্ষণ শক্তি। আমার টিকিটের খালি আছে, আমি সরষের তেল নিয়ে আসবো। রমেশের তো শীতের গুলো আছে, নিয়ে আসিস। ঠিক আছে, তাহলে চাদর আর মধু হলুদ লঙ্কা নিয়ে আসিস। আর আমি তো এসব কিছু আনতে পারবো না। আরে খিচুড়ি রান্না করার জন্য তো বাসন পত্র লাগে, তুই সেইগুলো নিয়ে আসবি। চড়ুইভাতি হয়ে গেলে সেগুলো একটু করে তুলে দেবো। আর ওদেরকে বাসনপত্র আনলে রাগারাগি করবে না। আরে বুদ্ধি খাটে আনতে হবে, সেটাই তো মজা। তাহলে পৃথিবী যে গোলাকার সেটা প্রথম কে আবিষ্কার? এই, কি হচ্ছে নাকি? আমি পড়াচ্ছি আর তোমরা গল্প করছো। জ্যোতি, উঠে দাও। বলো, পৃথিবী সমতল না গোল? সমতল। সমতল, পৃথিবী সমতল। কান ধরো, ধরো কান। গোপাল, উঠে দাও। পৃথিবী গোল মাস্টারমশাই। আমি তো এই প্রশ্ন করি, পৃথিবী যে গোল তা আমরা কিভাবে বুঝতে পারি? কান ধরো। মাস্টারমশাই, আমিও দাঁড়াবো? তুমি কেন উঠে দাঁড়াবে? আমি জানি তুমি পারবে। আচ্ছা, তাও বলো। গ্রিক দার্শনিক পিথাগোরাস বলেছে পৃথিবী গোল। গোলাকারের প্রমাণ দাও। পৃথিবী গোলাকার বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। তার মধ্যে একটি হলো তীরগামী বা সমুদ্রগামী জাহাজ থেকে প্রমাণ। জাহাজ যখন আস্তে আস্তে তীরের দিকে আসতে থাকে তখন আগে তার উপরের অংশগুলো দেখা যায়, অর্থাৎ চুল দেখা যায়। তারপর যখন ধীরে ধীরে কাছে আসতে থাকে তারপর তার নিচের অংশগুলো দেখা যায়। একইভাবে যখন জাহাজ তীর থেকে গভীর সমুদ্রে চলে যায় আগে তার নিচের অংশগুলো দেখা যায়, তারপর তার উপরের অংশগুলো
যেমনটা আপনি করে এসেছেন। পৃথিবী গোল বলেই এমনটা হয়। পৃথিবীর সমতল হলে উপরের অংশ আর নিচের অংশ দুটোই সমানভাবে দেখা যাবে বা মিলিয়ে যাবে। বাহ, খুব ভালো। মিলে, তুমি এবার বসো। আর বাকিরা দাঁড়িয়ে থাকবে, কান ধরে দাঁড়িয়ে থাকবে। আজকে জল খাবারের ঘন্টা পর্যন্ত করবে। কি হলো মিলে, তুমি বসো। তুমি কান ধরছো কেন? আমি তো সহজ মাস্টার মশাই, আমার জন্য ওরা গল্প করছিল। শাস্তি হলে ওদের না, আমারও হওয়া উচিত। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি, স্বামী বিবেকানন্দ। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যে যান, সেই যান সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা ঈশ্বর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন তোমার বিচুর দেখি ছলো ছলো। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে, সত্যের জয় হবেই হবে, আজও কিংবা কালো। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে, তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এদেরকে দেবতা মেনে ধন্য হব। নমস্কার। শ্রদ্ধেয় পরিতোষ মহাশয়, এই বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রদ্ধেয় নারুগোপাল দে মহাশয়, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক, এই বিদ্যালয়ের দাদা দিদি এবং অতি আদরের ছাত্রছাত্রীরা, আমি বিশেষ করে আজকে অভিভাবকদের এবং দাদা দিদিদেরকে কিছু কথা বলতে চাই। নিজের সন্তানের প্রোগ্রাম শেষ হওয়ার পর অভিভাবকরা বাড়ি যেতে যাচ্ছেন, কার থেকে ধৈর্য শিখবে? কার থেকে ধৈর্য শিখবে? অভিভাবকদের থেকে সন্তান শিখবে। এই পালানো মনোবৃত্তি পরিত্যাগ করুন। এই পলায়ন বৃত্তি শেখাবেন না। আপনারা যদি আচরণ ঠিক মতো না করেন, বাচ্চাদের থেকে আশা করবেন না। আপনারা কি শেখাবেন? দাদা দিদিরা কি শেখাতে পারে? কি করব, কেন করব, কোথায় করব, কিভাবে করব, এসব আপনারা শেখাবেন। কিন্তু আমি করবই, আমাকে করতে হবে, আমি কেন পারবো না, এসব কে শেখাবে? দৃঢ় মনোভাব কে আনবে? তার জন্য একজন ব্যক্তিত্বের অনুপ্রেরণা দরকার, আর সেই অনুপ্রেরণাদায়ক আমাদের স্বামীজি। আর তার জন্যই এসব অনুষ্ঠান করা হয়, যাতে স্বামীজিকে চেনে
আপনারা যাতে স্বামীজিকে চিনতে পারেন। অভিভাবক হয়েছেন কিন্তু এখনো স্বামীজিকে চেনেন না, বলতে পারবেন স্বামীজির উচ্চতা কত? স্বামীজির উচ্চতা কত ছিল কোনো অভিভাবক জানে? কোনো দাদা দিদি জানে? স্বামীজিকে পড়া অত সহজ নয়। স্বামীজির উচ্চতা ছিল 5 ফুট 8.5 ইঞ্চি। কেউ বলতে পারবে তার ওজন কত ছিল পূর্ণ বয়সে? 177 কেজি 100 গ্রাম। ঠিকভাবে স্বামীজিকে পড়বেন, তাহলে আপনারা আশা করবেন আমার ছেলে স্বামীজির মতো হবে। আপনারা কি পড়েছেন স্বামীজিকে ভালোভাবে? স্বামীজি উদ্যত্ত কণ্ঠে বলছিলেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত থামবে না। আমি যদি প্রশ্ন করি কোথার থেকে উঠতে বলেছিলেন, কেউ পারবেন না। স্বামীজিকে পড়েছেন? উঠতে বলেছিলেন স্বামী নিজেই বলেছেন। স্বামী কোথার থেকে জানলো? স্বামী ইট ইজ হিপনোটিজম অফ ফিয়ারনেস। আমরা দুর্বলতার, হিপনোটিজম অফ উইকনেস, হিপনোটিজম অফ ফিয়ারনেস, আমরা দুর্বলতার সম্মোহন থেকে নিজেকে উঠাতে হবে, সেখান থেকে উত্তিষ্ঠত জাগ্রত বলেছিলেন। নমস্কার। তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন, তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন, অঙ্গ জোড়া ঋষির ছায়া বেশ সন্ন্যাসী, বলো স্বামীজি জয়, বলো স্বামীজি জয়। মহাকাশ তেজ পঞ্চ হেতা মূর্তিময়, আকাঙ্ক্ষা শতাব্দীর, তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন, তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন। তারাওয়াল পশ্চিমে যে জাগলো মানব মন, জাগলো ভারত নতুন রূপে, নতুন যুগাক্ষর। তারাওয়াল পশ্চিমে যে জাগলো মানব মন, জাগলো ভারত নতুন রূপে, নতুন যুগাক্ষর। এই বীর সন্ন্যাসী বলো স্বামীজি জয়, বলো স্বামীজি জয়। তরুণ মনে আলো জয়, নিরতা বিলয়, জয় ভারত জননী। তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন, তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন, তরুণ মনে অরুণ আলো চলছে কোন দিন। নমস্কার।
প্রাক্তন অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় পরিতোষ বাবু, ওনাকে আমরা অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের শিল্প কমিটি পাড়া সারদা শিল্পের মাননীয় সভাপতি ডক্টর পূর্ণেন্দু শেখর দাস মহাশয়কে। আমি প্রণাম জানাচ্ছি আমার সামনে উপস্থিত সকল ভুবনেশ্বরী দেবীদেরকে। আমি প্রণাম জানাচ্ছি আমার সামনে উপস্থিত সকল বিশ্বনাথ দত্ত মহাশয়দের। আজকে 12ই জানুয়ারি, আমি মনে করি আমার সমস্ত শিশুরাই আগামী বিবেকানন্দ, যারা আজকে বীরে নাম নিয়ে রয়েছে। মাননীয় সভাপতি মহাশয় আপনাদের সামনে যে বিষয়গুলো রাখলেন, একটু কড়া কথাগুলো তিনি বললেন, কিন্তু বাস্তব। এটাই আমাকে দেখে আমার সন্তান তৈরি হবে। আজকে স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষা এমন হওয়া উচিত যে শিক্ষায় চরিত্র নির্মাণ হয়, মনের শক্তি বৃদ্ধি ঘটে এবং আত্মার বিকাশ ঘটবে। আজকে সারদা শিশুতীর্থ বিদ্যাভারতী দ্বারা পরিচালিত সম্পূর্ণভাবে বিবেকানন্দের ভাবধারায় আমরা শিশুদেরকে তৈরি করার যে প্রচেষ্টা নিয়েছি, আর এই প্রচেষ্টা আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আমরা আশা করি আমরা পারবো আপনাদের আশাকে, আপনাদের ইচ্ছাকে, আপনাদের বাসনাকে পূর্ণ করতে। যদি আপনারা নিজেদেরকে ভুবনেশ্বরী রূপে তৈরি করতে পারেন, নিজেদেরকে বিশ্বনাথ দত্ত রূপে প্রতিপন্ন করতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ তৈরি করতে পারব। আজকে ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, এক মাস্টারমশাই একদিন ক্লাসে গেলেন, শ্রেণীকক্ষে গিয়ে অনেকগুলো বেলুন ফুলিয়ে প্রত্যেকটা বেলুনের মধ্যে প্রত্যেক ভাই বোনের নাম লিখে দিল। এটার নাম অমুক, এটার নাম, প্রত্যেক যে ভাই বোন আছে প্রত্যেক ভাই বোনের নাম প্রত্যেকটা বেলুনের মধ্যে লিখে দিল।
এবং লিখে দিয়ে সেই বাঞ্চ বেলুন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করলো। ছাত্ররা তো খুব অবাক, খুব খুশি, মাস্টারমশাই এতগুলো বেলুন নিয়ে এসেছে। মাস্টারমশাই, স্যার এই বেলুন দিয়ে কি হবে? তখন স্যার বললেন, এই বেলুনের মধ্যে প্রত্যেকটা বেলুনে তোমাদের নাম লেখা আছে। তোমাদের শ্রেণীতে 50 জন ভাই বোন, এখানে 50টা বেলুন আছে, আর 50টা বেলুনে প্রত্যেকের নাম লেখা আছে। তা আমি একটা কাজ দেব তোমাদেরকে, তোমরা করতে পারবে? সবাই খুব উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ স্যার পারবো পারবো, বলুন কি কাজ। বলে, এই বেলুনগুলো আমি এখানে রাখলাম, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে তোমরা তোমাদের বেলুনটা, তোমাদের নামের যে বেলুনটা, যে বেলুনের মধ্যে তোমার নামটা লেখা আছে, সেই বেলুনটা খুঁজে এনে আমাকে দেবে। এই বলে বললো, তোমাদের সময় শুরু হলো এখন। ওরা লাফালাফি করে শুরু করে দিল, নিজের নিজের বেলুন খোঁজা শুরু করে দিল। অন্যের নামের বেলুন পাচ্ছে, ওর নামের বেলুন আর খুঁজে পাচ্ছে না। এমনি করে 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। মাস্টারমশাই বললো, থামো এবার। বললো, কি? বলে, এবার আমি একটা অন্য খেলা দিব। বলে, কি খেলা? এবার বললো, তোমরা তোমাদের হাতের সামনে যেই বেলুনটা পাবে সেই বেলুনটা নিলে, তারপরে ওটা দেখলে যে এটা আবিরের নাম, তা তুমি আবিরকে চেনো, আবিরকে বেলুনটা দিয়ে দাও। এটা স্পন্দন নাম লেখা আছে, স্পন্দনকে তুমি চেনো, স্পন্দনকে বেলুনটা দিয়ে দাও। এমনি করে তোমরা বেলুনটা সবাইকে দিয়ে দেবে। বলে, ঠিক আছে। এবং দেখলো 2 মিনিটের মধ্যে সবার হাতে নিজের নিজের নামের বেলুন পৌঁছে গেল। 2 মিনিট লাগলো। তখন মাস্টারমশাই বললেন, আমি এটা কেন করালাম তোমাদের জানো? এই বেলুনটা হচ্ছে আমাদের সুখ। আমরা তো সবাই সুখী হতে চাই, সন্তান সুখ, পারিবারিক সুখ, সবাই আমরা সুখী হতে চাই। এই বেলুনটাই হচ্ছে সেই সুখ। দেখো, তুমি সুখের পিছনে ছুটছিলে, অর্থাৎ তোমার নামের বেলুনটা তুমি খুঁজছিলে, পেলে না। কিন্তু যেই তুমি অন্যকে সুখ দিলে, তখনই কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সুখ পেয়ে গেলে, তাই না? তাহলে আমাদেরকেও সুখী হতে গেলে অন্যকে সুখী করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের শিশুদেরকে শেখাতে পারি যে আমরা এই পৃথিবীতে এসেছি নিজের জন্য নয়, অপরের জন্য। এই মহামূল্যবান একটা জীবন আমরা পেয়েছি। আমরা তো গরু হয়ে জন্মাতে পারতাম, কুকুর হয়ে জন্মাতে পারতাম, আমরা অন্য প্রাণী হয়ে জন্মাতে পারতাম। ভগবান কেন মানুষ রূপে আমাদের পাঠিয়েছেন? আমাদের অনেক দায়িত্ব আছে। তাই বলেছে, মানব জীবন নহে সুখ ভোগ তরে, কঠিন দায়িত্ব আছে মাথার ওপরে। আমার খুব ভালো লাগছিল, মাননীয় পরিতোষ বাবু বললেন স্বামী বিবেকানন্দ 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। কথাটা শুনতে শুনতে মনে হলো, আমিও আমার যখন 24 বছর বয়স, তখন আমি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হই আচার্য রূপে। তখন আমার মাত্র 24 বছর বয়স। আর আমি এই ঈশ্বর সেবায় সুযোগ আমাদেরকে যে করে দিয়েছে এই সমিতি বা বিদ্যালয় কর্তৃপক্ষ, এর জন্য আমি কৃতজ্ঞ। আমরা আশা করব আপনারা আজকের এই দিনটিকে উপলব্ধি করবেন, হৃদয়ঙ্গম করবেন। কেন আমরা এই দিনটাকে উদযাপন করি? খুব খারাপ লাগে, আমরা আমাদের এখানে প্রায় 500 ভাই বোন আছি। আমরা 500 ভাই বোনকেই আমরা চাচ্ছি বিবেকানন্দ তৈরি করতে, 500 ভাই বোনকেই চাচ্ছি আমরা বিদ্যাসাগর তৈরি করতে। কিন্তু আজকে উপস্থিতি দেখেন, এটা আমাদের কাছে খুব হতাশা।